আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। প্রসিডিউরাল পিএইচপির উপর বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তালহা ট্রেনিং এর পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। লাস্ট টিউটোরিয়ালে আমরা পিএইচপির ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। সো যারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং একটা টিউটোরিয়ালের সাথে আরেকটি টিউটোরিয়াল সম্পর্কযুক্ত। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখি তাহলে আমরা বেশি বেনিফিট হতে পারবো আর কি। কেমন? সো সেক্ষেত্রে আমরা প্রথমে শুরু করেছিলাম পিএইচপি কি, তারপরে পিএইচপির সার্ভার নিয়ে কথা বলেছি, পিএইচপির সিনট্যাক্স নিয়ে কথা বলেছি, পিএইচপি ভেরিয়েবল নিয়ে কথা বলেছি, পিএইচপির অপারেটর নিয়ে কথা বলেছি, আমরা পিএইচপির স্টেটমেন্ট নিয়ে এখন কথা বলছি। সো স্টেটমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা ছিল রিপিটেড স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা বলেছিলাম যে কেন কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য কেন দরকার হয় সেটা আমরা বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে স্টেটমেন্ট যখন লিখে যাব তখন সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যাবে যখন আমরা ফাইলটা রান করব। এখন সবগুলো স্টেটমেন্ট যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে কিন্তু সবসময় আমার কাজ হবে না। আমি এক্সাম্পল হিসেবে আমরা বলেছিলাম যে সাপোজ আমরা একটা ক্যালকুলেটর তৈরি করব, হ্যাঁ, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করতে হবে। তাহলে আমি যদি একটা ফাইলের মধ্যে যোগ করার জন্য ইনস্ট্রাকশন, বিয়োগ করার জন্য ইনস্ট্রাকশন, গুণ করার, ভাগ করার জন্য আমি যদি ইনস্ট্রাকশন সেট করে রাখি এবং সেই ফাইলটাকে যদি আমরা কোনো একটা ব্রাউজারের থ্রুতে রান করাই তাহলে কি হবে? তাহলে কিন্তু সবগুলো ইনস্ট্রাকশনই কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এখন একজন ক্লায়েন্ট সে তো সবসময় চারটা কাজ একসাথে করবে না, সে আইদার যোগ করবে অথবা বিয়োগ করবে অথবা গুণ করবে অথবা ভাগ করবে। তো সেক্ষেত্রে তার মানে যদি সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যায় তাহলে তো সবগুলো অ্যাকশনই হয়ে এক্সিকিউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাট এ টাইম সবগুলো অ্যাকশন এক্সিকিউট করা যাবে না। আমাকে কি করতে হবে? কখনো যোগের জন্য যে ইনস্ট্রাকশনগুলো সেট করা আছে কখনো সেটা এক্সিকিউট হবে, কখনো বিয়োগের জন্য যেটা ইনস্ট্রাকশন সেট করে সেটা হবে। হ্যাঁ, তার মানে কি আমার 50 লাইনে কোড লেখা থাকবে বা 50 লাইনে ইনস্ট্রাকশন সেট করা থাকবে, বাট সবসময় সবগুলো লাইন এক্সিকিউট হবে না। কেমন? সো এই কাজটা করার জন্য আমরা আমাকে কি করতে হবে? কিছু কিছু স্টেটমেন্টকে কন্ডিশনের মধ্যে ফেলে এক্সিকিউট করতে হবে এবং কোনো একটা স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলানোর জন্য আমাদের পিএইচপিতে আমাদের কাছে সিনট্যাক্স আছে হচ্ছে চারটা। একটা হচ্ছে ইফ, আরেকটা ছিল ইফ এলস, আরেকটা হচ্ছে ইফ এলস ইফ, আরেকটা হচ্ছে সুইচ। সো ধারাবাহিকভাবে আমরা প্রথমে ইফ নিয়ে কথা বলেছি, এরপরে আমরা ইফ এলস নিয়ে কথা বলেছি, আজকে আমরা ইফ এলস ইফ নিয়ে কথা বলবো। তো চলুন আমরা দেরি না করে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা ইফ এলস ইফ প্র্যাকটিস করার জন্য আমরা আমাদের সোর্স থেকে একটা পিএইচপি ফাইল নিয়ে নিচ্ছি। আমরা এর নাম দিচ্ছি পিএইচপি ইফ এলস ইফ। কাস্টমাইজ করে নিচ্ছি ফাইলটাকে। এবার আমরা এই ফাইলটাকে এখানে আমরা ইনস্ট্রাকশন সেট করবো বা কোড লিখবো আর এই ফাইলটাকে রান করতে হবে। এই ফাইলের মধ্যে আমরা যে কোডগুলো লিখবো সেই কোডের কারণে কি আউটপুট আসবে সেটা আমরা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে? এই ফাইলটাকে রান করাতে হবে। এই ফাইলটাকে রান করাবো কিভাবে? এই ফাইলটাকে রান করানোর জন্য আমরা একটা ব্রাউজার লাগবে এবং ব্রাউজারে গিয়ে ওই অ্যাপাচি সার্ভারের যেখানে ফাইলটা রাখা আছে সেখানে হিট করতে হবে। তো আমরা লিখে দিচ্ছি লোকাল হোস্ট, আচ্ছা খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে আনএবল টু কানেক্ট, অর্থাৎ আমাকে সার্ভারটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি না। বুঝতেই পারতেছেন কি হচ্ছে? সেটা হচ্ছে যে আমাদের সার্ভারটা বন্ধ আছে। সো আমরা সার্ভারটাকে কন্ট্রোল প্যানেল থেকে রান করে নিচ্ছি। আমরা পিএইচপি স্ক্রিপ্ট রান করাবো, তার জন্য অ্যাপাচি সার্ভিস লাগবে, অ্যাপাচি সার্ভারটা লাগবে। অ্যাপাচি সার্ভারটা রান করার জন্য অ্যাপাচি সার্ভিসটাকে এখান থেকে স্টার্ট করে দিলাম। এরপরে এটাকে কেটে দিই। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন এবং চলে আসছে। এখান থেকে আমরা করেছিলাম কোথায়? পিএইচপি প্র্যাকটিসের মধ্যে। এখান থেকে আমরা নিব হচ্ছে এই যে ইফ এলস ইফ, পিএইচপি ইফ এলস ইফ, এইটা।
এইভাবে কিন্তু বিষয়টা আসছে, যেমন আউটপুট কিছুই নেই। সো আমরা যদি সিম্পল এখানে এভাবে করি, ইকো যদি বলি হ্যালো পিএসপি, সেভ করি এবং যদি ব্রাউজারে যাই, এখান থেকে যদি রিলোড দিই, খেয়াল করেন হ্যালো পিএসপি চলে আসছে। কেমন? সো আমরা এখানে যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ইফ এলস ইফ এর সিনট্যাক্সটা। সো প্রথমে আমরা তাদের ইয়েটা দেখে নেই, স্ট্রাকচারটা দেখে নেই, বেসিক স্ট্রাকচারটা কেমন হয়। সো ইফ দিয়ে শুরু করতে হবে, মাঝখানে থাকবে কন্ডিশন, statement to be execute, condition, এখানে আমার যা দরকার আমি সেটা করব। সেম ভাবে কিন্তু আমরা এটাও করতে পারি। কেমন? সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এভাবে আমি কতগুলো করতে পারবো, এভাবে আমি আমার যতগুলো দরকার করতে পারবো, এবং সবার শেষে আমি চাইলে এলস ইউজ করতেও পারি, নাও করতে পারি। সবগুলো কন্ডিশনে যখন ফলস হবে তখন সে কি করবে সেটার জন্য আমি তাকে এখানে বলে দিব যে তুমি তখন এটা করবে। ওকে, সো আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি। এটা ছিল সিনট্যাক্সটা। হ্যাঁ, সো ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট, এলস ইফ কন্ডিশন, এলস ইফ কন্ডিশন এক্সিকিউট, এভাবে আমি ইচ্ছা মতো আমার কন্ডিশন ইউজ করতে পারি। এবং লাস্টে আমি যদি সবগুলো কন্ডিশনে ফলস হয় তাহলে কি করবে সেটার জন্য আমরা তাকে এখানে বলে দিতে পারি এলস। আমি যদি না বলে দিই তাও কিন্তু কোনো প্রবলেম নেই, আবার বলে দিতেও পারি। এটা আমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আমি কি করব। কেমন? সো আসেন, এটা ছিল সিনট্যাক্স, ইফ এলস ইফ এর সিনট্যাক্সটা। এখন এই সিনট্যাক্সটাকে ইউজ করে আমরা দিয়ে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। ওকে, সিম্পলি ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম $x, যার মধ্যে মান দিলাম 10। আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি $y, মান দিলাম 20। আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি $z, এর মান দিলাম 30। ওকে, এবার আমি বললাম ইফ এবার এখানে বলা হচ্ছে যদি if $x is greater than $y, else if কন্ডিশন তৈরি করতে হবে $y is greater than $z, else if x, আমি এখানে বলে দিচ্ছি ইকো হ্যালো জাভাস্ক্রিপ্ট, বলেছি else। এইভাবে আমি ইচ্ছা মতো কিন্তু এলস ইফ ইউজ করে কন্ডিশন তৈরি করে কাজ করতে পারি। এটা ডিপেন্ড করবে আমার বেসিক্যালি ওকে, এভাবে বলে দিলাম। তাহলে দেখেন এখানে ডেফিনেটলি আমরা কিছু মানের উপর বেস করে কাজ করব। সো সেই ভ্যালুর উপর বেস করে কাজ করব। সেই ভ্যালুগুলোকে আমরা ভেরিয়েবলাইজ করে নিলাম। এখানে তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা হচ্ছে। করার পর এখানে আমি চেক করা হচ্ছে যে যদি একটা কন্ডিশন তৈরি করা হচ্ছে, এখন এই কন্ডিশন কি রিটার্ন করবে, ট্রু না ফলস? বুঝতেই পারতেছেন ফলস। সো ভিতরে আসবে
আসার কথা না। এই কন্ডিশনটা কি রিটার্ন করবে? বলা হচ্ছে y is greater than z, false, সেখানে ঢুকবে না। এরপরে else if এর মধ্যে বলা হচ্ছে z টা x এর চেয়ে বড়, এটা কিন্তু ট্রু। তাহলে আসা উচিত কি হ্যালো জাভাস্ক্রিপ্ট, else if এ কিন্তু সে যাবে না, কারণ রুলসটা হচ্ছে যে else if এর মধ্যে, if else if এর মধ্যে যখনই কোনো একটা কন্ডিশন ট্রু হবে তখনই কিন্তু জাম্প করে সেই ব্লকের বাইরে চলে যাবে। একটা জিনিস কি খেয়াল করছেন, দেখেন যে এখান থেকে এই পর্যন্ত দেখেন মাইনাস মাইনাস আসছে, পুরোটা কিন্তু একটা ব্লক। আমি এটা এখানে একটা কাজ করি, আমি এখানে যদি বলি ইকো দেখেন, তাহলে এখানে কিন্তু আমি দুটো লাইন ইকো করলাম, বাট এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত খেয়াল করে দেখেন এই পুরোটাকে কিন্তু একটা ব্লক মনে হচ্ছে। অর্থাৎ এই ব্লগের মধ্যে যখন কোন একটা একবার কোন একটা কন্ডিশন ট্রু হবে তখন সেখান থেকে বের হয়ে চলে এখানে আবার কাজ করবে সে। আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখাই, দেখি কি আউটপুটে আসে। দেখেন হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো বাংলাদেশ চলে আসছে। তো হ্যালো বাংলাদেশটা আসছে সবার নিচ থেকে, কারণ এখানে কোনো কিছু বলা হয়নি, এটা আসবেই। আর হ্যালো জাভাস্ক্রিপ্ট আসছে এখান থেকে। দেখেন এখানে কন্ডিশনটা কিন্তু ট্রু, বলা হচ্ছে z is greater than x, যেটার মধ্যে কত আছে 30, x এর মধ্যে কত আছে 10, 30 30 কি 10 হচ্ছে বড় না, বড়, তাই জন্য কি হয়েছে। এখন ধরেন আমি এই কন্ডিশনটাও ট্রু করে দিই। এখানে বলা হচ্ছে যে সরি, এই কন্ডিশনটা ট্রু করে দিলাম। এখানে কি বলে দেওয়া হচ্ছে y is less than z, অর্থাৎ 20 is less than 30। হ্যাঁ 20 তো 30 এর ছোটই, তাহলে এবার কিন্তু আমার এই কন্ডিশনটাও ট্রু, এই কন্ডিশনটাও ট্রু। তাহলে দেখি এবার কয়টা আউটপুট আসে। কন্ডিশন ট্রু হলে যদি আউটপুট আসে তাহলে কিন্তু আউটপুট আসবে তিনটা, এটা আসবে, এটা আসবে এবং এটা আসবে। যদি কন্ডিশন ট্রু হলে আউটপুট দেয় তাহলে আমরা চেক করি কয়টা আসছে। আসছে হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো বাংলাদেশ। তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসছে কোথা থেকে, এখান থেকে। এই কন্ডিশনটা ট্রু হওয়ার পর সেটা এক্সিকিউট করছে, তারপরে কি সেই কন্ডিশনটা চেক করছে? চেক কিন্তু করে নাই, কারণ চেক করলে কন্ডিশন কিন্তু ট্রু, সো সেটা আউটপুট দেখাতে বাধ্য। সে যখন এই কন্ডিশনটা ট্রু হয়েছে এর মাঝখানে তাকে যে জবটা দেওয়া হয়েছে সে সেই জবটা এক্সিকিউট করছে, এক্সিকিউট করার পর সে জাম্প করে এখানে চলে আসছে, তাই না? সেখান থেকে আমরা এখানে একটা ডিসিশন নিতে পারি এখন এভাবে যে ইফ এলস ইফ এর এভাবে সিনট্যাক্সটা এভাবে ইউজ করে আমরা কাজ করব, এবং এখান থেকে যখনই এখানে আমরা মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করব। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমাকে একটা কাজ করতে হবে, সেখানে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, 10টা কন্ডিশন মিট করে আমাকে কোনো একটা কাজ করতে হবে। তাহলে আমি তখন কি ইউজ করব? ইফ এলস ইফ। আবার কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি সেই কাজটা কিন্তু শুধু ইফ ইউজ করেও করতে পারি। ইফ কন্ডিশন ট্রু দিলাম, ইফ কন্ডিশন ট্রু দিলাম, করতে পারলাম। তো পার্থক্য একটা আছে, পার্থক্যটা হচ্ছে কি যে দেখেন ইফ এর মধ্যে কিন্তু সবগুলো কন্ডিশন এসে চেক করবে, আর ইফ এলস ইফ এর মধ্যে একটা কন্ডিশন ট্রু হলেই কিন্তু সে জাম্প করে বের হয়ে আসবে ব্লক থেকে। সো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালে সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সুইচ নিয়ে কথা বলবো, এটা অনেক বেশি ইন্টারেস্টিং সুইচ নিয়ে। হ্যাঁ, সো ইফ এলস ইফ এই তিনটা কাজ করে বেসিক্যালি লজিক নিয়ে, আর কন্ডিশন নিয়ে কাজ করে বেসিক্যালি। আর হচ্ছে আমরা যখন সুইচ নিয়ে প্র্যাকটিস করবো খেয়াল করে দেখবেন সুইচটা কিন্তু লজিক নিয়ে কাজ করবে না। কেমন? সো সুইচটা কি নিয়ে কাজ করে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।